আসসালামু আলাইকুম। ক্লাস 10 আজকে আমি তোমাদের একটা নতুন চ্যাপ্টার শুরু করব। সেই চ্যাপ্টারটা একদম শেষ চ্যাপ্টার। চ্যাপ্টারের নাম হচ্ছে পরিবেশ, তার সম্পদ এবং সংরক্ষণ। তো এই চ্যাপ্টার পড়ার আগে প্রথমেই চ্যাপ্টারটা অনেক বড় এবং আস্তে আস্তে আমরা বিভিন্ন পার্টে এটাকে শেষ করব। তো প্রথম এই চ্যাপ্টারে যে বিষয়টা নিয়ে আলোচনা করা আছে সেটা হচ্ছে নাইট্রোজেন সাইকেল বা নাইট্রোজেন চক্র। নাইট্রোজেন চক্র। তো আজকে আমরা এই নাইট্রোজেন চক্র সম্পর্কে ডিটেলসে জানব। দেখো, তার আগে বলি, আমাদের এই পরিবেশে নাইট্রোজেনের পরিমাণ হচ্ছে 77.17%। তো এই নাইট্রোজেন এর অনেক ভূমিকা আছে জীবদেহের ক্ষেত্রে। একটা প্রোটোপ্লাজমের গুরুত্বপূর্ণ উপাদান। এছাড়াও বিভিন্ন যে প্রোটিন আমাদের প্রয়োজন হয়, বিভিন্ন প্রোটিন সিনথেসিস করে বিভিন্ন জিনিস আমাদের শরীরের মধ্যে বিভিন্ন মেটাবলিজম হয়। এছাড়াও ডিএনএর উপাদান, আরএনএর উপাদান হিসেবে নাইট্রোজেন ব্যবহার করা হয়। তো এই নাইট্রোজেন চক্র আমরা কেন করব তার আগে বলি, নাইট্রোজেন চক্র জানার আগে আমাদের একটা ধারণা থাকতে হবে, সেটা হচ্ছে পরিপোষক চক্র বা জৈব ভূ রাসায়নিক চক্র কী। সেইটা জিনিসটা জানলে তারপরে আমরা নাইট্রোজেন চক্রে আসব। প্রথম আমরা যেটা জানবো সেটা হচ্ছে পরিপোষক চক্র বা জৈব ভূ রাসায়নিক চক্র। তো পরিপোষক চক্র বা জৈব ভূ রাসায়নিক চক্র কি না, দেখো, পৃথিবীর সকল জীব পরিবেশের কতকগুলি মৌলকে পুষ্টি উপাদান রূপে গ্রহণ করে। তো এই জীবের রেচন বা বজ্র রূপে কি হয় না, পৃথিবীরতে রেচন রূপে বা বজ্র রূপে বা পৃথিবীর যে জীবগুলো তাদের মৃত্যুর পর ওই উপাদানগুলো আবার পরিবেশে ফিরে আসে। অর্থাৎ সমস্ত জীবগুলো তাদের পুষ্টির জন্য কিছু মৌলিক উপাদানকে পুষ্টিরূপে গ্রহণ করে, বিভিন্ন মৌলকে পুষ্টিরূপে গ্রহণ করে থাকে। এই মৌলগুলো জীব পরিবেশ থেকে গ্রহণ করে থাকে এবং বিভিন্ন উপায়ে আবার পরিবেশে ফিরিয়ে দেয়। কিভাবে দেয়? তাদের বিভিন্ন রেচন ক্রিয়ার মাধ্যমে, রেচিত পদার্থের মাধ্যমে, বা তাদের যখন মৃত্যু হয়, মৃত্যু হওয়ার পর বিভিন্ন যে ডিকম্পোজারগুলো আছে, যে বিয়োজক আছে, যে সমস্ত ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, এরা বিয়োজিত করে দেয় এবং আবার মাটিতে বা ভূপৃষ্ঠে বা প্রকৃতিতে এই মৌলগুলো আবার কিন্তু ফিরে আসে। এইভাবে মৌলগুলোর চক্রাকার আবর্তনকেই বলা হচ্ছে পরিপোষক চক্র বা জৈব ভূ রাসায়নিক চক্র। অর্থাৎ প্রাকৃতিক মৌলগুলো পরিবেশ থেকে জীবদেহ এবং জীবদেহ থেকে পুনরায় পরিবেশে ফিরে আসার যে একটা সাইক্লিক ওয়ে, একটা চক্রাকার মাধ্যম, এটাকেই বলা হচ্ছে পরিপোষক চক্র বা জৈব ভূ রাসায়নিক চক্র। তো এই পরিপোষক চক্র বা জৈব ভূ রাসায়নিক চক্রের একটা এক্সাম্পল হচ্ছে নাইট্রোজেন চক্র, যেটা তোমাদের সিলেবাসে দেওয়া আছে। তো এই নাইট্রোজেন চক্র সম্বন্ধে আমরা ইন ডিটেলসে জানব। তাহলে যদি নাইট্রোজেন চক্র পরিপোষক চক্র যদি হয়, মৌল পরিবেশ থেকে জীবদেহ, জীবদেহ থেকে আবার পরিবেশে ফিরে আসার যে চক্রাকার মাধ্যম, চক্রাকার পদ্ধতি, তাকে যদি জৈব ভূ রাসায়নিক চক্র বা পরিপোষক চক্র বলা হয়, তাহলে নাইট্রোজেন চক্র কাকে বলবো না, নাইট্রোজেন চক্র তাহলে সংজ্ঞা যদি বলি তাহলে বলতে হবে যে চক্রাকার পদ্ধতিতে বায়ুমণ্ডলের নাইট্রোজেন প্রাকৃতিক উপায়ে ও
জীবাণু দ্বারা আবদ্ধ হয়ে মাটিতে মেশে এবং সেখান থেকে জীবদেহে প্রবেশ করে এবং জীবদেহ ও মাটি থেকে পুনরায় বায়ুমণ্ডলে আবর্তিত হয়, তাকেই বলা হচ্ছে নাইট্রোজেন চক্র। অর্থাৎ সিম্পলিফাই করে বললে হবে যে পরিবেশের নাইট্রোজেন জীবদেহে প্রবেশ করে বিভিন্ন উপায়ে এবং জীবদেহ থেকে আবার পরিবেশে ফিরে আসার যে চক্রাকার পথ, সেটাই হচ্ছে নাইট্রোজেন চক্র। তো এই নাইট্রোজেন চক্র বিভিন্ন ধাপের মাধ্যমে সম্পন্ন হয়। তো সেই ধাপগুলো কি, সেগুলো আমরা আগে জানি। তো নাইট্রোজেন চক্রের ধাপ সমূহ যদি বলি, তাহলে আমরা বলবো যে বিভিন্ন ধাপে সম্পন্ন হয় নাইট্রোজেন চক্র। 1 নম্বর যে ধাপ, সেই ধাপটাকে বলা হচ্ছে নাইট্রোজেন আবদ্ধকরণ, অর্থাৎ নাইট্রোজেন ফিক্সেশন। আমি একটু শর্টে লিখছি নাইট্রোজেনটা, তাহলে নাইট্রোজেন আবদ্ধকরণ, প্রথম পয়েন্টটা হবে আবদ্ধকরণ। অর্থাৎ আমরা জানি আমাদের যে অ্যাটমসফেরিক নাইট্রোজেন, অর্থাৎ আমাদের বায়ুমণ্ডলে যে নাইট্রোজেন আছে, সেটাই একমাত্র আমাদের নাইট্রোজেনের মেন উৎস। প্রথম বায়ুমণ্ডলের মধ্যে যে নাইট্রোজেন আছে, কিন্তু সেই নাইট্রোজেনটাকে জীবকুল ব্যবহার করতে পারে না সরাসরি। তো সেই জন্য একে প্রথমে আবদ্ধকরণ করতে হয়। সেই আবদ্ধকরণ আবার বিভিন্ন উপায়ে হয়। সেই উপায়গুলো কি কি, সেগুলো আমরা জানবো এবং নেক্সট ধাপগুলো জানবো। তাহলে প্রথম হচ্ছে নাইট্রোজেন চক্রের প্রথম ধাপই হচ্ছে নাইট্রোজেনকে ফিক্সেশন করতে হবে। নাইট্রোজেন আবদ্ধকরণ বা ফিক্সেশন বলতে পারো। তাহলে প্রথম পর্যায়ে নাইট্রোজেন ফিক্সেশন হলো। নাইট্রোজেন ফিক্সেশন কি কি উপায়ে হয়, এর আন্ডারে তোমার পড়ছে 1 নম্বর হবে কিসের মাধ্যমে, একটা হচ্ছে প্রাকৃতিক উপায়ে হয়, একটা হচ্ছে প্রাকৃতিক আবদ্ধকরণ, এগুলো আবদ্ধকরণের মধ্যে পড়ছে। তারপর হচ্ছে জীবজ আবদ্ধকরণ, অর্থাৎ বায়োলজিক্যাল আবদ্ধকরণ, জীবজ আবদ্ধকরণ, আর হচ্ছে শিল্পজাত আবদ্ধকরণ। আবদ্ধকরণ, তাহলে এইগুলো হচ্ছে আবদ্ধকরণের যে যে পদ্ধতিতে হয় সেগুলো। নাম্বার 2, অর্থাৎ নাইট্রোজেন চক্রের প্রথম ধাপ যদি নাইট্রোজেন আবদ্ধকরণ হয়, দ্বিতীয় ধাপ হচ্ছে নাইট্রোজেনের জীবদেহে প্রবেশ। তাহলে মাটি আবদ্ধকরণ মানে কোথায় আবদ্ধ হলো, মাটিতে। নেক্সট হচ্ছে মাটির নাইট্রোজেনের জীবদেহে প্রবেশ, মাটির নাইট্রোজেনের জীবদেহে প্রবেশ, এটা হচ্ছে সেকেন্ড স্টেপ। থার্ড স্টেপ কি হবে, আমরা বলেছি এই মৌলগুলো প্রকৃতিতে আবার ফিরে আসে। তাহলে প্রথমে আবদ্ধকরণ হলো, আবদ্ধকরণ হওয়ার পর সেটা জীবের দেহে প্রবেশ করলো এবং লাস্ট কি হবে না, জীবদেহ থেকে আবার পুনরায় বায়ুমণ্ডলে ফিরে আসার যে প্রসেস, সেটাই নাইট্রোজেন চক্র। তাহলে লাস্ট পয়েন্টটা হবে জীবদেহ থেকে নাইট্রোজেনের মাটিতে পুনঃপ্রবেশ। তাহলে আবার জীবদেহ থেকে নাইট্রোজেনের মাটিতে পুনরায় প্রবেশ ঘটছে, ওই জন্য পুনঃপ্রবেশ বলা হচ্ছে। এই যে জীবদেহ থেকে নাইট্রোজেনের মাটিতে পুনঃপ্রবেশ হচ্ছে, এটা বিভিন্ন প্রসেসের মাধ্যমে হয়, বিভিন্ন পদ্ধতির মাধ্যমে হয়। এক হচ্ছে অ্যামোনিফিকেশন,
এগুলো সম্পর্কে আমরা ডিটেলসে জানবো। অ্যামোনিফিকেশন। নাম্বার 2 হচ্ছে নাইট্রিফিকেশন। এটা হলো অ্যামোনিফিকেশন আর নাইট্রিফিকেশনের মাধ্যমে জীবদেহ থেকে নাইট্রোজেন মাটিতে পুনরায় প্রবেশ করতে পারে। লাস্ট স্টেজ যেটা, সেটা হচ্ছে কি, যে নাইট্রোজেনের মুক্তি, অর্থাৎ এটা জীবদেহ থেকে মাটিতে এলো, মাটিতে প্রবেশ করার পর সেটা আবার যে অ্যাটমসফেরিক নাইট্রোজেন ছিল, অর্থাৎ বায়ুমণ্ডলের যে নাইট্রোজেন ছিল, সেই নাইট্রোজেনে পুনরায় ফিরে আসা, অর্থাৎ নাইট্রোজেনের মুক্তি। নাইট্রোজেনের মুক্তি বা বলতে এটাকে বলা হয় ডিনাইট্রিফিকেশন। তাহলে এগুলো হচ্ছে নাইট্রোজেন চক্রের ধাপসমূহ। 1 নম্বর হচ্ছে নাইট্রোজেন আবদ্ধকরণ হবে, তারপরে সেই নাইট্রোজেনগুলো আবদ্ধকরণ হবে মানে বাতাসের যে নাইট্রোজেন সেটা আবদ্ধ হবে মাটিতে, তারপরে মাটি থেকে জীবদেহে প্রবেশ করবে এবং জীবদেহ থেকে পুনরায় আবার মাটিতে প্রবেশ করবে এবং মাটি থেকে আবার সেটা বাতাসে মুক্ত হবে। এইটা হচ্ছে নাইট্রোজেন চক্রের ধাপ। এবার আমরা একটা করে ধাপ নিয়ে আলোচনা করব। তাহলে প্রথম হচ্ছে নাইট্রোজেন আবদ্ধকরণ। তাহলে নাইট্রোজেন আবদ্ধকরণ যে পদ্ধতিটা, সেটাতে আমরা দেখছি কি, যে নাইট্রোজেন আবদ্ধকরণ কাকে বলবো না, যে প্রক্রিয়ায় বায়ুর মুক্ত নাইট্রোজেন ঘটিত বিভিন্ন যৌগরূপে মাটিতে আবদ্ধ হয় তাকে নাইট্রোজেন সংবন্ধন বা নাইট্রোজেন স্থিতিকরণ বা নাইট্রোজেন ফিক্সেশন বলা হয়। তো নাইট্রোজেন ফিক্সেশন কিছুই না, বাতাসের যে নাইট্রোজেন, কারণ সেই নাইট্রোজেনটা যেটা নাইট্রোজেন গ্যাস রূপে থাকে, এটা কিন্তু ইউজেবল নাইট্রোজেন নয়, জীবদের জন্য ইউজফুল নয়। তাহলে এটাকে ব্যবহারের উপযোগী করতে গেলে কি করতে হবে না, নাইট্রোজেনের বিভিন্ন যৌগ রূপে এরা মাটিতে প্রথমে আবদ্ধ হয়। তো এই আবদ্ধকরণই হচ্ছে নাইট্রোজেনের আবদ্ধকরণ বলা হচ্ছে। এরপরে প্রথম যে আবদ্ধকরণের যে পদ্ধতি, সেটা আমরা জেনেছি কি না, প্রাকৃতিকভাবে আবদ্ধকরণ। তাহলে প্রাকৃতিক উপায়ে আবদ্ধকরণ কিভাবে হচ্ছে আমরা দেখব। দেখো, এদিকে ধাপগুলো থাক, আমি এদিকে একটা একটা করে ব্যাখ্যা করছি। তাহলে প্রথমে প্রাকৃতিকভাবে আবদ্ধকরণ কিভাবে হচ্ছে, দেখো, যে যখন বজ্রপাত হয়, আমরা দেখেছি যখন বজ্রপাত হয় তখন কি হয় না, তখন আকাশে বিদ্যুৎ স্ফুরণ ঘটে, তাই না, স্ফুলিঙ্গের সৃষ্টি হয়। তখন যে বায়ুমণ্ডলের নাইট্রোজেন, তখন কি হয়, সে বাতাসের সঙ্গে যুক্ত হয়ে যায়, নাইট্রোজেন প্লাস। তাহলে প্রাকৃতিক আবদ্ধকরণটা আমি বলছি, প্রথম বলছি প্রাকৃতিক আবদ্ধকরণটা। তাহলে কি হচ্ছে, যখন বজ্রপাত হচ্ছে, বিদ্যুৎ স্ফুলিঙ্গ হচ্ছে, তখন বায়ুমণ্ডলের যে মুক্ত নাইট্রোজেন কি করে, অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে নাইট্রিক অক্সাইড তৈরি করে দেয়। কি তৈরি করে, নাইট্রিক অক্সাইড, 2NO নাইট্রিক অক্সাইড তৈরি করে। এই নাইট্রিক অক্সাইড আবার বায়ুর অক্সিজেনের সংস্পর্শে এসে নাইট্রোজেন ডাইঅক্সাইড করে। এই নাইট্রিক অক্সাইড কি করে না, আবার বায়ুর যে অক্সিজেন আছে, সে অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে কি তৈরি করে, নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি করে, নাইট্রোজেনের ডাইঅক্সাইড তৈরি হয়। এরপরে কি হয় না, এই নাইট্রোজেন ডাইঅক্সাইড জলীয় বাষ্প বা বৃষ্টির জলের সঙ্গে মিশে নাইট্রাস অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিডে রূপান্তরিত হয়। তার মানে থার্ড স্টেপে কি হয় না, এই যে নাইট্রোজেন ডাইঅক্সাইড পেলাম আমরা, এই নাইট্রোজেন ডাইঅক্সাইড বৃষ্টির জল বা জলীয় বাষ্পের সঙ্গে যুক্ত হয়ে কি তৈরি করে, নাইট্রাস অ্যাসিড HNO2 আর নাইট্রিক অ্যাসিড অর্থাৎ HNO3। নাইট্রিক এবং নাইট্রাস অ্যাসিডে
রূপান্তরিত হয়। এই দুই প্রকার অ্যাসিড মাটির বিভিন্ন খনিজ লবণের সঙ্গে, যেমন পটাশিয়াম, ক্যালসিয়াম, এই সমস্ত খনিজ লবণের সঙ্গে বিক্রিয়ায় করে বিভিন্ন নাইট্রেট যৌগ গঠন করে এবং মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি করে। তাহলে বুঝতে পারছো যে এই নাইট্রাস অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড এগুলো বিভিন্নভাবে অ্যাসিড বৃষ্টিরূপে বাতাসে মাটিতে নামে বা মাটিতে এসে জমা হয় এবং বিভিন্ন খনিজ লবণ পটাশিয়াম, ক্যালসিয়াম এদের সঙ্গে বিক্রিয়া করে বিভিন্ন নাইট্রেট যৌগ তৈরি করে, যেগুলো কি করে না মাটিতে আবদ্ধ হয় এবং মাটির নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি করে এবং মাটিকে উর্বর করে তোলে। তাহলে এটা হচ্ছে প্রাকৃতিক আবদ্ধকরণ। নেক্সট যে আবদ্ধকরণ সেটা আমরা পেয়েছি বায়োলজিক্যাল আবদ্ধকরণ বা জীবজ আবদ্ধকরণ। দেখো, জীবজ আবদ্ধকরণ কিভাবে হয় না, যে পদ্ধতিতে প্রকৃতির যে মুক্ত নাইট্রোজেন, যে অ্যাটমসফেরিক নাইট্রোজেন বা বায়ুমণ্ডলীয় নাইট্রোজেন, সেগুলো বিভিন্ন জীবাণু অর্থাৎ নীলাভ সবুজ শৈবালের ক্রিয়ায়, যেটা ব্লু গ্রিন অ্যালগি, এদের সাহায্যে কি অ্যামোনিয়া রূপে আবদ্ধ হয়, একে বলা হচ্ছে জীবজ নাইট্রোজেন। অর্থাৎ বিভিন্ন অণুজীবের দ্বারা যখন বাতাসের নাইট্রোজেন কি হয় না অ্যামোনিয়া রূপে আবদ্ধ হয় মাটিতে, তখনই তাকে বলা হচ্ছে জীবজ নাইট্রোজেন সংবন্ধন বা জৈবিক নাইট্রোজেন সংবন্ধন। এটা আবার দুটোভাবে হয়, একটা হচ্ছে স্বাধীনজীবী জীবের দ্বারা আর একটা হচ্ছে মিথজীবী। এটা আবার দুটো ভাগে হয়, একটা হচ্ছে স্বাধীনজীবী জীব দ্বারা। স্বাধীনজীবী জীব দ্বারা কীভাবে হয় দেখো, যে মাটিতে বসবাসকারী কিছু নাইট্রোজেন স্থিতিকারী জীবাণু বা অণুজীব আছে, যেমন হচ্ছে ক্লস্ট্রিডিয়াম, অ্যাজোটোব্যাক্টর, নামগুলো আমি লিখি, ক্লস্ট্রিডিয়াম, এদের সাইন্টিফিক নেম ক্লস্ট্রিডিয়াম, অ্যাজোটোব্যাক্টর, ক্লস্ট্রিডিয়াম, অ্যাজোটোব্যাক্টর, অ্যানাবিনা, নস্টক, এই ধরনের বিভিন্ন অণুজীব আছে যারা কি করে না বাতাসের নাইট্রোজেনকে সরাসরি কি করতে পারে, তাদের দেহকোষে অ্যামোনিয়া রূপে আবদ্ধ করতে পারে। নাইট্রোজেনকে কি রূপে না অ্যামোনিয়া রূপে সরাসরি আবদ্ধ করতে পারে, যার ফলে কি হয় না এরা সরাসরি অ্যামোনিয়া রূপে আবদ্ধ করে, ফলে এইসব অণুজীবের যখন মৃত্যু হয় সেগুলো মাটিতে সঞ্চিত হয় অ্যামোনিয়াগুলো, এবং প্রতি বছর এইভাবে প্রচুর অ্যামোনিয়া বা নাইট্রোজেন বলতে পারো পরোক্ষভাবে মাটিতে স্থিতিকরণ। প্রায় দেখা গেছে 10 থেকে 20 কেজি নাইট্রোজেন, 10 থেকে 20 কেজি নাইট্রোজেন এই প্রক্রিয়ায় মাটিতে আবদ্ধকরণ হয়। তাহলে স্বাধীনজীবী জীবজের মধ্যে পড়ছে প্রথম হচ্ছে স্বাধীনজীবী ও অণুজীব দ্বারা কিভাবে হয়, বিভিন্ন ব্যাকটেরিয়া, বিভিন্ন জীবাণু, যেমন নাম বললাম অণুজীব ক্লস্ট্রিডিয়াম, অ্যাজোটোব্যাক্টর, অ্যানাবিনা, নস্টক, এই সমস্ত ব্লু গ্রিন অ্যালগি যারা বা নীলাভ সবুজ শৈবাল, এরা কি করে বাতাসের নাইট্রোজেনকে সরাসরি অ্যামোনিয়াতে রূপান্তরিত করে এবং এদের যখন মৃত্যু ঘটে, মৃত্যুর পর এই অ্যামোনিয়া মাটিতে আবদ্ধ হয় এবং মাটির নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি পায়। এইভাবে প্রায় 10 থেকে 20 কেজি নাইট্রোজেন প্রতি একর বছরে একর প্রতি জমিতে এত নাইট্রোজেন স্থিতিকরণ হয়। তাহলে জীবজ নাইট্রোজেন সংবন্ধনের প্রথম হচ্ছে স্বাধীনজীবী দ্বারা, আর একটা ভাবে হয় সেটা হচ্ছে মিথজীবী দ্বারা। এটা খুব ইম্পর্টেন্ট, মিথজীবী জীব দ্বারা। মিথজীবী জীব দ্বারা কিভাবে হয় দেখো, যে আমরা জানি মিথজীবী ব্যাকটেরিয়া রাইজোবিয়ামের নাম তোমরা সবাই শুনেছো, সিম্বায়োটিক অ্যাসোসিয়েশন করে থাকে রাইজোবিয়াম।
এই রাইজোবিয়াম ব্যাকটেরিয়া কি করে না সিম্বিগোত্রীয় যেগুলো লেগুমিনোসি ফ্যামিলির গাছ, অর্থাৎ সিম্বিগোত্রীয় মানে ছোলা, মটর, শিম ইত্যাদি গাছগুলোর মূলে এক ধরনের গুটি, নডিউল বা অর্বুদ তৈরি করে। অর্বুদ থাকে, সেই অর্বুদে এরা কি করে সেখানে বসবাস করে। এই ধরনের রাইজোবিয়াম ব্যাকটেরিয়া যারা মিথজীবী রূপে, মিথজীবী মানে সিম্বায়োটিক অ্যাসোসিয়েশন কি জানি যে দুটো জীব যারা পরস্পরের একসঙ্গে সহবাস্থান করবে এবং দুজনেই উপকৃত হবে, এই ধরনের সহবাস্থানকে বলা হচ্ছে মিথজীবিতা বা সিম্বায়োটিক অ্যাসোসিয়েশন। তো রাইজোবিয়াম কি করে, এই সিম্বিগোত্রীয় উদ্ভিদ অর্থাৎ ছোলা, মটর, বিভিন্ন ডাল জাতীয় উদ্ভিদ, এদের মূলে এক ধরনের নডিউল বা গুটি থাকে যেখানে এরা বসবাস করে এবং তাদের উৎপন্ন এই সমস্ত গাছগুলো যে সমস্ত শর্করা, তাদের উৎপন্ন শর্করা অর্থাৎ ফটোসিনথেসিস প্রক্রিয়ায় যে গ্লুকোজ বা শর্করা তৈরি করে গাছ, সেই শর্করাকে এরা রাইজোবিয়াম কি করে খাদ্য হিসেবে গ্রহণ করে। তাহলে এরা আশ্রয় এবং খাদ্য দুটোই কিন্তু কোথা থেকে পাচ্ছে, রাইজোবিয়াম ব্যাকটেরিয়া সিম্বিগোত্রীয় উদ্ভিদ থেকে পাচ্ছে। তাহলে এদেরকেও দুজনাই উপকৃত হয়। তাহলে এ বিনিময়ে কি দেয় না, রাইজোবিয়াম ব্যাকটেরিয়া কি করে বায়ুমণ্ডল থেকে নাইট্রোজেনকে, এরাও সরাসরি নাইট্রোজেনকে, বায়ুমণ্ডলের নাইট্রোজেনকে অ্যামোনিয়াতে কনভার্ট করতে পারে, সরাসরি অ্যামোনিয়ায় রূপান্তরিত করে মাটিতে আবদ্ধ করে এবং ওই যে আশ্রয়দাতা উদ্ভিদ অর্থাৎ যার ওপরে আশ্রয় করে রয়েছে তাকে কি করে এই নাইট্রোজেন সরবরাহ করে। এই তার মানে দেখো এখানে দুজনেই উপকৃত হচ্ছে, অর্থাৎ আমরা দেখলাম যে সিম্বিগোত্রীয় উদ্ভিদের মূলে কি করছে না রাইজোবিয়াম ব্যাকটেরিয়া মিথজীবী রূপে সহবাস্থান করে কি করছে, দুজনেই উপকৃত হচ্ছে, অর্থাৎ উদ্ভিদটিও উপকৃত হচ্ছে এবং অণুজীবটিও উপকৃত হচ্ছে। এইভাবে দুজনের সহাবস্থানের মাধ্যমে এরা একে অপরকে উপকার করে থাকে এবং মাটিতে নাইট্রোজেন আবদ্ধ হচ্ছে। এই প্রসঙ্গে বলে রাখি, সিম্বিগোত্রীয় উদ্ভিদের মূলে লেগ হিমোগ্লোবিন নামক এক ধরনের রঞ্জক থাকে, গোলাপি রঙের লেগ হিমোগ্লোবিন। এই লেগ হিমোগ্লোবিন থাকার জন্যই কিন্তু সিম্বিগোত্রীয় উদ্ভিদের মূলে এই রাইজোবিয়াম ব্যাকটেরিয়ারা, এরা মানুষের যেমন হিমোগ্লোবিন আলফা বিটা নিয়ে গঠিত, ঠিক একইভাবে এদেরও গঠন অনেকটা, কিন্তু এরা আণবিক ওজন হিমোগ্লোবিনের থেকে অনেক কম। এই ধরনের লেগ হিমোগ্লোবিন থাকে বলেই সিম্বিগোত্রীয় উদ্ভিদের মূলে মিথজীবী ব্যাকটেরিয়া রাইজোবিয়াম বসবাস করে, কারণ এদের বিভিন্ন কাজে এই লেগ হিমোগ্লোবিন হেল্প করে থাকে, সেই জন্য এরা এখানে বসবাস করে। এছাড়াও অ্যানাবিনা নামক যে, আমি এখানে ক্লস্ট্রিডিয়াম অ্যাজোটোব্যাক্টর নস্টকের নাম বললাম, এছাড়াও অ্যানাবিনার নাম বললাম। এই অ্যানাবিনা নামক যে ব্লু গ্রিন অ্যালগি, এরা অ্যাজোলা নামক জলজ ফার্নের পত্রগহ্বরে এবং সাইকাস নামক ব্যক্তবীজী গাছের মূলে বসবাস করে। অর্থাৎ অ্যানাবিনা অ্যাজোলা যে জলজ ফার্ন, এই অ্যাজোলার দেহেও বসবাস করে, এছাড়া সাইকাস, পাইনাস এই ধরনের ব্যক্তবীজী উদ্ভিদের মূলে বসবাস করে কি করে, নাইট্রোজেন সংবন্ধনে সাহায্য করে। এবং এই যে শৈবালগুলো বললাম যারা কি করে না নাইট্রোজেনকে সংবন্ধন করে, প্রসঙ্গত উল্লেখ করা দরকার, এরা অ্যামোনিয়া রূপে তো করে, এছাড়াও এরা কিন্তু মুক্ত অবস্থাতেও নাইট্রোজেনকে আবদ্ধ করতে পারে। তার মানে না অ্যামোনিয়া রূপে এরা মুক্ত বাতাসে মুক্ত নাইট্রোজেনকে আবদ্ধ করতে পারে। তার মানে জীবজ নাইট্রোজেন সংবন্ধন আমরা জানলাম কি না, এরা স্বাধীনজীবী ব্যাকটেরিয়া দ্বারা হয় এবং মিথজীবী ব্যাকটেরিয়া দ্বারা। স্বাধীনজীবী ব্যাকটেরিয়া কি করে, ক্লস্ট্রিডিয়াম অ্যাজোটোব্যাক্টর, এরা সরাসরি বাতাসের নাইট্রোজেনকে অ্যামোনিয়া রূপান্তরিত করে এবং এদের মৃত্যুর পর সেই অ্যামোনিয়া মাটিতে আবদ্ধ হয় এবং মাটির মধ্যে নাইট্রোজেনের বিভিন্ন যৌগরূপে অ্যামোনিয়া রূপে অবস্থান করে এবং সেখান থেকে বিভিন্ন জীবদেহে প্রবেশ করে। এরপরে মিথজীবী রূপে রাইজোবিয়াম ব্যাকটেরিয়া সিম্বায়োটিক অ্যাসোসিয়েশন করে সিম্বিগোত্রী উদ্ভিদের মূলে অর্বুদের মধ্যে আশ্রয় নেয় এবং উদ্ভিদের থেকে নিউট্রিশন বা পুষ্টি নেয়, আর বিনিময়ে কী করে, এ বাতাসের নাইট্রোজেনকে সরাসরি অ্যামোনিয়া রূপে গ্রহণ করে
ওদের যখন গ্রহণ করে বলে কি হয় না, সেই উদ্ভিদটা সেখান থেকে নাইট্রোজেন পায়। এছাড়াও এদের যখন মৃত্যু হয়ে যায় ওই নডিউলগুলো মাটিতে পড়ে থাকে এবং সেই অ্যামোনিয়াগুলো মাটিতে আবদ্ধ হয়। এইভাবে হচ্ছে নাইট্রোজেন আবদ্ধকরণ হচ্ছে। তাহলে আজকের ভিডিওতে আমরা এইটুকুই পড়লাম। নেক্সট আমরা পরের ভিডিওতে বাকি পার্টগুলো জানবো।